নমস্কার। আচ্ছা, হ্যামলিনের বাঁশি আর শেষ রাতের শিকার গল্প দুটো তো আপনাদের অনেকেরই খুব ভালো লেগেছিল, তাই না? আমাদের আজকের নিবেদনে আমরা আবার আমাদের সঙ্গে পেয়েছি ওই দুটি গল্পের লেখিকা দীপাঞ্জনা দাসকে। ভৌতিক ও অলৌকিক জড়ের সাহিত্য রচনায় সিদ্ধহস্ত লেখিকার কলমে আপনারা আজ শুনবেন একটি অলৌকিক গল্প, হিয়ারিং এইড। লেখিকার প্রথম বই ভৈরব সিরিজের উপন্যাস কাল বিহঙ্গের কথা তো আপনাদের বলেছি, হয়তো আপনারা সংগ্রহ করেছেন বইটি। খুব শীঘ্রই বিভা পাবলিকেশন থেকে প্রকাশিত হতে চলেছে ওর আরও একটি অলৌকিক কাহিনী, ব্যাঙা। আসুন শুনে নেওয়া যাক আমাদের আজকের গল্প, হিয়ারিং এইড। ও দাদা, আরে ও দাদা, শুনছেন? আপনার প্রেসক্রিপশনটা। এই চেঁচানি বিলাস শুনতে পায়নি একেবারেই, কিন্তু দোকানের লোকটা দৌড়ে এসে ওর পিঠে হাত দিতেই ও ফিরে তাকালো জিজ্ঞাসু দৃষ্টিতে। আরে দাদা, আপনি দোকানে আপনার প্রেসক্রিপশনটা ফেলে আসছিলেন যে, কত ডাকলাম আপনাকে, আপনি শুনলেনই না। বিলাস কাষ্ঠ হেসে বলল, ওটাই তো সমস্যা ভাই, শুনতেই তো ঝামেলা। ওষুধের দোকানের কর্মচারীটি জিভ কামড়ে বলল, এ হে হে, একদম খেয়াল ছিল না দাদা। যাকগে, দেখুন একটু চেষ্টা চরিত্র করে মেশিনটা কিনে নিন, আর এই নিন আপনার প্রেসক্রিপশন। আর হারাবেন না যেন, যত্ন করে রাখবেন। ছেলেটা চলে গেল। বিলাস শুকনো মুখে সামনের দিকে পা বাড়ালো। বিলাস পুরোপুরি কালা নয়, কিন্তু বাঁকালে আজকাল প্রায় শুনতেই পায় না। ডান দিকেরটা দিয়েই অল্প স্বল্প যা কাজ চলে, তাও সেটাও আজকাল গড়বড় করছে। সরকারি হাসপাতালে ডাক্তার দেখানোর পর ডাক্তার ওকে সামান্য কিছু ওষুধ আর একটা কানে শোনার মেশিন বা হিয়ারিং এইড লিখে দিলেন। সেটা কিনতেই বিলাস ওষুধের দোকানে ঢুকেছিল, কিন্তু হিয়ারিং এইডের যা দাম সেটা দেবার ক্ষমতা এখনও নেই। তাই মন খারাপ করে বেরিয়ে আসার সময় ভুলে প্রেসক্রিপশনটা দোকানেই ফেলে আসছিল। বিলাস একা মানুষ, চার্চের পিছনের বস্তিতে একটা ছোট্ট ঝুপড়িতে কোনো মতে থাকে। নিজের বলতে কেউ নেই তার। আচ্ছা, সে কি পুরোটাই কালা হয়ে যাবে? লোকে এখনই তাকে নিয়ে হাসাহাসি করে, বিশেষ করে বস্তির ওই ফচকে বাচ্চাগুলো। বিলাসের রাগও হয় খুব। বাড়ির দিকে না গিয়ে সে ঘুরল চোরাবাজারের দিকে, ট্যাপার দোকানের উদ্দেশ্যে। চোরাবাজারে ট্যাপার চোরাই মালের দোকান। বিভিন্ন জায়গা থেকে চোরাই জিনিস আসে এখানে আর বিক্রি হয়। ট্যাপার দোকানে যে কি নেই সেটাই দেখার। সাইকেলের ঘন্টি থেকে এরোপ্লেনের ফাটা টায়ার, খোকার খেলনা থেকে দাদুর লাঠি, সব। বিলাসের এই একাকী জীবনে এই ট্যাপাই একমাত্র বন্ধু। একেবারে গলায় গলায় ভাব না হলেও দিনের শেষে মনের কথা ভাগ করার জন্য, ভালোটা মন্দটা বলে নিজের মনটা একটু হালকা করে নেওয়ার জন্য বিলাস যায় ট্যাপার কাছে। তাই আজ এখনকার মন খারাপ আর রাগটাকে কমাতে সে গেল ট্যাপার দোকানে। বিলাসের শুকনো মুখ দেখে ট্যাপা বলে উঠল, কি ব্যাপার হে, ওয়াই স্যাড? ট্যাপা স্কুলে লেখাপড়া করেছে কিছু, তাই কথা বলার মাঝে মাঝে জোর করে দু একটা ইংরেজি শব্দ গুঁজে দেয়। বিলাস বলল তার মন খারাপের কারণ। শুনে ট্যাপা তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসতে লাগলো। বিলাস রেগে গিয়ে বলল, আমি কানের মেশিন কিনতে পারছি না বলে দুঃখ করছি, আর তুই শালা হাসছিস? ট্যাপা আবার হেসে বলল, এই রাগ করছো কেন ফ্রেন্ড? এই আলাদিনের জিন থাকতে তোমার মন খারাপ করার কোনো দরকারই নেই। আই অ্যাম হিয়ার। মানেটা কি? মানে মাই ফ্রেন্ড, আমার কাছে তোমার মন আর কান দুই ভালো করার দাবাই আছে। দাঁড়াও, আসছি আমি। এই বলে ট্যাপা দোকানের ভেতর দিকে ঢুকে গিয়ে কি খুটুর খুটুর করতে লাগলো। তারপর খানিক্ষণ বাদে বেরিয়ে এলো হাতে একটা বাক্স নিয়ে, সাথে খয়েরি দাঁতের হাসি। নাও টেক ইট। কি এটা? খুলেই দেখো না।
বাক্স খুলে বিলাস দেখল দুটো ট্যাঙ্ক ঘড়ি আর একটা ভাঙা কাচের চশমার মাঝখানে একটা ছোট যন্ত্র, কানের মেশিন, হিয়ারিং এইড। বিলাস উদ্ভাসিত মুখে তাকালো ট্যাপার দিকে। ট্যাপা বলল, এ কিন্তু দেশি চিজ নয়, বিলিতি মাল, একেবারে টপ জিনিস, দামও তেমনি। কিন্তু তুমি আমার ফ্রেন্ড, তাই তোমার জন্য হাফ দামে, ফেলার ডিসকাউন্ট। বিলাস খুব খুশি হয়ে হিয়ারিং এইডটা হাতে নিয়ে জিজ্ঞেস করলো, এই কোথায় পেলি রে? চাদু, কানেকশন লাগে। ট্যাপা ওর ময়লা জামার গলাটা উঁচু করে বলল, আচ্ছা আচ্ছা, আমার কাছে এখন এই 20টা টাকাই আছে, আপাতত এইটা রাখ, বাকিটা আস্তে আস্তে দিয়ে দেবো আমি। 20 টাকা দিয়ে হিয়ারিং এইডটা নিয়ে বিলাস প্রায় লাফাতে লাফাতে বাড়ি ফিরে এলো। সত্যি, ট্যাপার মতো একখানা বন্ধু থাকলে মাটিতে বসে আকাশের চাঁদও হাতে পাওয়া যাবে। বিলাস বাড়ি ফিরে স্নান করলো আরাম করে। তারপর ঘরে যা ছিল তাই দিয়েই পেট ভরালো। আজ সামান্য খাবারের স্বাদও যেন বেশি ভালো ঠেকছে জিভে। খেয়ে উঠে হিয়ারিং এইডটাকে কানে লাগালো বিলাস। একটু বাদেই শুনতে পেল ঝকঝক ঝকঝক করে একটা শব্দ। কিসের শব্দ? ও, বিলাসের ঝুবড়ির দুটো ঝুবড়ি পরে একটা মশলার কারখানা আছে, সেখানেই মেশিন চলছে। অদ্ভুত, এতদিন এই শব্দটা ও শুনতেই পেত না। কানের মেশিনের শব্দ তরঙ্গটা বাড়িয়ে দিয়ে বিলাস রাস্তায় বেরিয়ে পড়ল। সব কিছু যেন বেশ নতুন, বেশ জীবন্ত হয়ে উঠেছে হঠাৎ করে। এতদিন নিজেকে কালা লাগার বদলে পুরো দুনিয়াটাকেই বোবা মনে হতো। এখন সব শুনতে পাচ্ছে ও। ওই চাপ কলে জল ভরছে একটা ছোট্ট মেয়ে, তার ক্যাঁচ ক্যাঁচ শব্দ, বালতিতে জল পড়ার কলকল শব্দ, রাস্তার ধারে কতগুলো ছেলে খেলতে খেলতে আউট আউট বলে চেঁচাচ্ছে। একটা বাড়ির ভেতর থেকে জোরদার ঝগড়ার আওয়াজ আসছে। উফ, খুব লেগেছে, যা হোক লেগে যা, নারদ নারদ। বিলাস হাসতে হাসতে বেরিয়ে এলো বস্তি থেকে। বড় রাস্তায় এসে বিলাস ফুটপাত ধরে হাঁটতে থাকে। রাস্তার গাড়িগুলোর ভুসভাস শব্দ, হর্নের আওয়াজ, লোকজনের কথাবার্তা সব কিছুই মন দিয়ে উপভোগ করতে লাগলো সে। আজকাল ফুটপাতে প্রচুর দোকানের শাড়ি, আর সেই সব দোকানে মাছির মতো মানুষের ভিড়, ভালো করে হাঁটাই যায় না। তাই সে রাস্তায় নেমে ধার দিয়ে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে কিছুটা অন্যমনস্ক হয়ে পড়েছিল বিলাস। রাস্তা থেকে কে যেন একটা বলে উঠল, সরে যাও। অমনি সম্বিত ফিরে পেয়ে বিলাস রাস্তার ধারের দিকে সরে গেল। পরপর দুটো গাড়ি হুসহুস করে বেরিয়ে গেল তার গা ঘেঁষে। অল্পের জন্যই বেঁচে গেল। ছেলেটা ওকে সাবধান করে দিল। চারিদিকে তাকিয়ে তাকে কোথাও দেখতে পেল না, কাউকেই দেখতে পেল না সেরকম। ফুটপাত থেকে বলে থাকবে কেউ, কিন্তু সেটা যে কে তা বোঝা গেল না। লোকটাকে একটা ধন্যবাদ দিতে পারলে ভালো হতো। বেশ ভয় পেয়ে গেছিল বিলাস। পকেট থেকে নোংরা রুমালটা বের করে মুখ মুছছিল। চোখ বন্ধ করতেই কতগুলো অদ্ভুত শব্দ যেন ওর কানে বাজতে লাগলো পরপর। একটা কিছুর খুব জোরে ধাক্কা লাগার শব্দ, তারপরই একটা গাড়ির ব্রেক কষার আওয়াজ, সাথে সাথে কিছু মানুষের হৈ হৈ রব। তারই মাঝখানে একটা মহিলা কণ্ঠ আর্তনাদ করে উঠল, বাবু। বিলাস তাড়াতাড়ি মুখ থেকে রুমাল সরিয়ে চোখ তুলল। চারিদিকে ভালোভাবে তাকিয়ে দেখল, না, সব স্বাভাবিক। রাস্তা দিয়ে সার বেঁধে গাড়ি চলছে, আর ফুটপাত দিয়ে ব্যস্ত মানুষ। ভুল শুনে থাকবে এই মনে করে বিলাস হাঁটতে লাগলো। আবার কয়েক পা হাঁটতেই একটা গাড়ি উল্টো দিক থেকে সাঁ করে ওর কান ঘেঁষে পিছন দিকে চলে গেল। তারপরেই ধরাম করে একটা শব্দ। বিলাস সাথে সাথে পিছন ঘুরে তাকালো,
আর প্রায় তখনই গাড়িটা ব্রেক কষল সজোরে। আশপাশ থেকে কতগুলো লোক দৌড়ে এলো ঘটনাস্থলে। তাদের মধ্যে একজন মাঝবয়সী মহিলা চিৎকার করে উঠলেন। পাশে দাঁড়ানো বাকি লোকেরা তাকে ধরে রাখলো, এগোতে দিল না। বিলাস এগিয়ে গেল সেই দিকে। একটি অল্প বয়সী ছেলের গাড়ির সঙ্গে ধাক্কা লেগেছে। সেই মহিলা অর্থাৎ ছেলেটির মা সমানে চিৎকার করে চলেছেন। খানিকক্ষণ আগে বিলাসের মনের ভুলে শুনতে পাওয়া শব্দ আর তার ঠিক পরেই ঘটে যাওয়া এই ঘটনার পরপর শব্দগুলোর মধ্যে এই আশ্চর্য মিলের কথা ভেবেই ওর গায়ে যেন কাঁটা দিয়ে উঠল। বিলাস তড়িঘড়ি সেখান থেকে বিবেকহীন মানুষের মতো সরে এসে বাড়ির দিকে পা চালালো। তখনও সে শুনতে পাচ্ছে সেই গাড়ির চালক আর পথ চলতি মানুষগুলোর তুমুল বাগবিতণ্ডা আর সেই মহিলার বিলাপ। চোখের সামনে অমন ঘটনা দেখে বিলাসের ভেতরটা বারবার মোচড় দিয়ে উঠছিল। বাড়িতে এসে কানের মেশিনটা খুলে রেখে অনেকবার মুখে চোখে জলের ঝাপটা দিল। তারপর খাটিয়ার ওপর শুয়ে জোর করে ঘুমানোর চেষ্টা করতে লাগলো। কিন্তু চোখ বন্ধ করলেই সেই দৃশ্যটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। এভাবে ঘুম আসা কিছুতেই সম্ভব না। মনটাকে অন্যদিকে ঘোরানো দরকার। তার জন্য মেশিনটা আবার কানে লাগিয়ে ও পুরনো রেডিওটাকে চালিয়ে গান শুনতে লাগলো। গান শুনতে শুনতে একসময় ঘুম জড়িয়ে এলো ওর চোখে। বেশ অনেকক্ষণ পর এক ভীষণ আওয়াজে ধর্মর করে বিছানায় উঠে বসল বিলাস। সে শুনল, তবে কি বস্তিতে আগুন লেগেছে? বিলাস দৌড়ে ঘর থেকে বেরোলো। কোথাও কিচ্ছু নেই, চারপাশ একেবারে শান্ত। শুধু দুটো কুকুর থেকে থেকে ডেকে উঠছে। ধুত, তোর মেশিনটাই গন্ডগোল করছে বলে বিলাস ওটা আবার খুলে রেখে ঘুমোতে চলে গেল। খানিকক্ষণ পরেই একটা ক্ষীণ শব্দ শুনে ওর ঘুমটা ভেঙে গেল। পাশের ঝুপড়ির পটাই জানলার সামনে এসে তাকে ডাকছে চেঁচিয়ে। তাড়াতাড়ি কানে মেশিনটা লাগিয়ে বিলাস প্রশ্ন করল, কি ব্যাপার রে পটাই? উফ, কখন থেকে তোমায় ডাকছি বিলাস দা, তাড়াতাড়ি চলো, পাশের বস্তিতে আগুন লেগেছে, শিগগির এসো। বিলাস পটায়ের সাথে বেরিয়ে দেখল একটু দূরেই আকাশটা রাঙা হয়ে উঠেছে। আগুনের লকলকে শিখাটাও দেখা যাচ্ছে এখান থেকে। তার সাথে প্রচুর নরনারীর মিলিত চিৎকার। ওখানে গিয়ে ওরা দেখল অনেকগুলো ঝুপড়িতে একসাথে আগুন জ্বলছে দাউ দাউ করে। যারা আগুন নেভাতে বালতি দিয়ে জল ছুঁড়ে মারছে তারা আরো জল চাইছে। একটু আগে এই সব শুনেই তো ঘুম ভেঙে গিয়েছিল তার। তখন ঠিক যেমনটা শুনেছিল এখনো অবিকল তেমনই কথাগুলো শুনছে বিলাস। সবাই যখন আগুন নেভাতে সাধ্যমতো চেষ্টা করছে, বিলাস তখন কতকটা স্বার্থপরের মতোই সেখান থেকে ঘরে ফিরে এলো, যেন পালিয়ে এলো। খাটিয়ার ওপর বসে ও ভাবতে লাগলো ব্যাপার দুটো নিয়ে। দুটো ঘটনাই ও আগে থেকে শুনতে পেল কিভাবে? আচ্ছা, প্রথমবার রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য যে ওকে বলেছিল সরে যাও, সেই শব্দটাও কি এই মেশিন থেকেই এসেছে তবে? কিন্তু সেটা কি করে সম্ভব? ও কান থেকে মেশিনটা খুলে রাখল। ওটাকে দেখে এখন রীতিমতো ভয় করছে ওর। এই কোন অভিশপ্ত জিনিস ঘরে এনেছে ও? কালই এটা নিয়ে ট্যাপার কাছে যেতে হবে, জিজ্ঞেস করতে হবে এটা কোথা থেকে পেয়েছে, কার কাছ থেকে চুরি করেছে। তারপর এটার আসল মালিকের কাছে এটাকে ফেরত দিয়ে আসবে। এই জিনিস আর নিজের কাছে রাখবে না সে। রাতভর জেগেই কাটিয়ে দিল বিলাস। তারপর সকালে বেরিয়ে গেল চোরা বাজারের দিকে। গিয়ে দেখল ট্যাপা তখন সবে দোকানের ঝাঁপ খুলছে। ওকে দেখেই সেই চিরাচরিত খয়েরি দাঁত বের করে হাসিটা দেখিয়ে দিল। বিলাস গম্ভীরভাবে হিয়ারিং এইডটা দেখিয়ে ওকে জিজ্ঞেস করল, এটা তুই কোথা থেকে পেয়েছিস? এসব বলা যাবে না ফ্রেন্ড, বিজনেস সিক্রেট।
কি দরকার আমায় বলো। মেশিন কাজ করছে না নাকি? করছে, একটু বেশিই করছে। যা জিজ্ঞেস করছি সেটার উত্তর দে। ওটা পাইনি, মানে ঝেপেছিলাম আর কি। ঝেপেছিস? মানে চুরি করেছিস তো? বল, তার নাম ঠিকানা দে আমায় এক্ষুনি। তার নাম ঠিকানা নিয়ে কি হবে ফ্রেন্ড, লাভ নেই। এবার মাথা ঠান্ডা রাখা কঠিন হলো বিলাসের। দাঁতে দাঁতে ঘষতে ঘষতে ঘুষি পাকিয়েও বলল, লাভ ক্ষতি আমি বুঝবো, তুই আমায় ঠিকানা বল। ট্যাপা একটা শ্বাস ছেড়ে বলল, বেশ, এসো আমার সাথে, কাম। বিলাস ট্যাপার পেছন পেছন হাঁটতে লাগলো। বেশ অনেকটা গিয়ে একটা বড় গেটের সামনে দাঁড়িয়ে ট্যাপা বলল, এইখান থেকে চুরি করেছিলাম সেদিন। এটা ফাজলামি করছিস তুই আমার সাথে? এটা তো কবরখানা। না না, ফাজলামি নয়। ট্যাপা গলা নামিয়ে বলতে লাগলো, আমি আর আমার দুজন লোক কদিন আগে মাঝরাত্রে এখানে এসেছিলাম। খ্রিস্টানরা ওদের মৃত মানুষকে কবর দেওয়ার সময় তার কিছু প্রিয় জিনিস বা ব্যবহৃত জিনিসও কবরের ভিতরে দিয়ে দেয়, জানো তো? বিলাস কথাটা জানতো বটে। ও অল্প ঘাড় নেড়ে সায় দিল। ট্যাপা আবার বলল, আর এটা তো অনেক পুরনো কবরস্থান, এখন আর ব্যবহারও হয় না। তাই ভাবলাম এখান থেকে চুরি করা সহজ হবে। মরা মানুষের পকেট মারা খুব সোজা, তাই। বিলাসের মন মুষড়ে গেল। এই অদ্ভুত জিনিসটার ব্যাপারে তবে কাকে জিজ্ঞেস করবে ও? ফেরত দেওয়ারও কোনো উপায় নেই আর। ট্যাপা তো কেবল জিনিসটা কবর থেকে খুঁড়ে চুরি করেছে, নিজে তো আর কানে লাগিয়ে দেখেনি। সুতরাং ওকে জিজ্ঞেস করেও কোনো লাভ নেই। ট্যাপারা সেদিন বেশ অনেকগুলি কবর থেকেই চুরি করেছিল, কিন্তু ওই হিয়ারিং এইডটা যে ঠিক কোন কবরটা থেকে নিয়েছিল সেটা ও মনে করতে পারল না। বিলাস নিজের ঘরে ফিরে লজেন্সের জাত দুটো নিয়ে বেরিয়ে পড়ল। এইটাই তার পেশা, বাসে বাসে লজেন্স বিক্রি করা। আয় যৎসামান্য, তাতে একটা পেটও ঠিকভাবে চলে না। আজ তো সারাদিন ঘুরে ঘুরে প্রায় কিছুই জুটল না। দুপুরের খাবার খেতেই সব টাকা ফুরিয়ে গেল। রাতে খাবার মতো আর কিছুই রইল না। কাজ শেষ করে বিলাস যখন বিষণ্ণ মনে ফিরছে তখন বেশ রাত। পেটে ইঁদুরগুলো রীতিমতো টুর্নামেন্ট শুরু করেছে, কিন্তু পকেটে এক পয়সাও নেই। বস্তিতে ঢোকার আগে চার্চের গায়ে কিশোরের চায়ের দোকান। রাতের শেষ খদ্দেরটি তখন যাই যাই করছে। বিলাস সেখানে গিয়ে সামনের বেঞ্চে বসল। কিশোর হাসি মুখে বলল, আরে বিলাস ভাই যে, কেমন আছো? খুব ক্লান্ত হয়ে গেছো মনে হচ্ছে দেখে। হ্যাঁ ভাই, তা হয়েছি বটে। বিলাস একটা জিনিস বোঝে, এই রকম খাটুনি তো তাকে রোজই খাটতে হয়, কিন্তু আজ বড় বেশি ক্লান্ত লাগছে। কারণ ক্লান্তি শরীরে নয়, ক্লান্তি আসে মনে। দাঁড়াও, তোমায় আদা দিয়া একটা জম্পে চা করে দিই, দেখবে একদম চাঙ্গা লাগবে। না রে, আজ আমার কাছে কিছু নেই, তোকে দাম দিতে পারবো না। একটা চাপা নিঃশ্বাস বেরিয়ে আসে বিলাসের ভিতর থেকে। আরে তাতে কি হয়েছে, যেদিন থাকবে সেদিন দিয়ে দিও। মনে তো হচ্ছে পেটে কিছু পড়েনি, খিদে লেগেছে। বিলাস মাথা নিচু করে। কিশোর কাঁচের বয়াম থেকে দুটো কেক বের করে দেয় বিলাসের হাতে। বিলাস আপত্তি করে না। কিশোর ছেলেটা ভারী ভালো, গুণীও বটে। খুব সুন্দর গানের গলা ওর। সমান তালে মাউথ অর্গান বাজায়। ওর গান একবার শুনলে আর ভোলা যায় না। এদেশে গরিব হয়ে জন্মানো মানে একটা অভিশাপ। এই যে কিশোর এত ভালো গান করে, তার দাম কি পেল সারা জীবনে? তার বদলে একটা ঘুপচি দোকানে বসে চা বানাচ্ছে। আর যদি ও তেমন তেমন ঘরে জন্মাতো, ও তো কোনো বড় বাপের বেটা, তবে আজ হয়তো একটা বেশ উঁচু জায়গায় থাকত। কত লোক ওকে চিনত, খাতির করত। বিলাসেরও ছোটবেলায় খুব ইচ্ছে ছিল খেলোয়াড় হওয়ার। খেলাধুলাতে ও পটু ছিল খুব।
কিন্তু মাতাল বাপের দৌড়াতে কোনোদিন স্কুলের দরজাই মারানো হয়ে উঠল না, তাই আবার খেলা। ছো, ভাবতে ভাবতে নিজের দায়িত্ব ফেলে পালিয়ে যাওয়া বাবার জন্য ঘেন্নায় মন একেবারে বিষিয়ে উঠল। মা অনেক ছোটবেলাতেই গিয়েছে, তাকে বিলাসের মনে পড়ে না, আর বাবাকে সে মনে রাখতে চায় না। প্রতিদিন রাতে বাপের নেশা করে বুঁদ হয়ে বাড়ি ফেরা, ওকে মারধর, অকথ্য গালিগালাজ, পড়াশোনা করতে না দেওয়া, জোর করে কাজে নামিয়ে শিশু বয়সেই টাকা আয় করতে বাধ্য করা, আর দিনের শেষে সেই টাকা কেড়ে নিয়ে আবার পরের দিনের নেশায় উড়িয়ে দেওয়া। এসব কিছু মনে রাখতে চায় না বিলাস, সব ভুলে যেতে চায়, সব সব। কিশোর একটা কাঁচের গ্লাসে চা এগিয়ে দেয়, সাথে আরও 2টো বিস্কুট। ধোঁয়া ওঠা গ্লাস থেকে ভুরভুর করে বেরোচ্ছে আদা এলাচের গন্ধ। বিলাস সেটা হাতে ধরে নেয়। বড্ড খিদে পেয়েছিল না? নরম গলায় প্রশ্ন করে কিশোর। বিলাসের চোখের কোণটা ভিজে ওঠে, কোনো উত্তর দিতে পারে না, গলা বুঝে যায় তার। সে চুপচাপ 2টো বিস্কুট আর চাটা শেষ করে। তারপর কিশোর দোকান বন্ধ করে বিলাসের সাথে হাঁটতে থাকে রাতের ফাঁকা রাস্তা ধরে। লোকজন কেউ নেই আর এখন। স্ট্রিট ল্যাম্পের হলুদ আলোয় রাস্তাটা মৃত মানুষের স্পন্দনহীন বুকের মতো শুয়ে আছে। রাস্তার দুপাশে উঁচু ফ্ল্যাটের সারি, বড়লোকদের বস্তি। মনে মনে হাসে বিলাস। অনেকটা এগিয়ে একটা 9তলা ফ্ল্যাট বাড়ির সামনে একটা কৃষ্ণচূড়া গাছের নিচে বাঁধানো সিমেন্টের বেদিতে দুজন বসল। বিলাস বলল, হ্যাঁ রে কিশোর, তুই এখন আর মাউথ অর্গান বাজাস না? হ্যাঁ, বাজাই তো, ফাঁক পেলেই বাজাই। ওটুকু না থাকলে তো মরেই যেতাম। মৃদু হেসে কিশোর আবার বলল, মাউথ অর্গানটা সবসময় আমার কাছেই থাকে। ওটা পকেটে থাকলে কেমন একটা আলাদা ভালো লাগা কাজ করে, মনে জোর পাই। বাজাবো? শুনবে? বিলাসের সম্মতি পেয়ে কিশোর পকেট থেকে মাউথ অর্গানটা বের করে 2-একটা ফুঁ দিল। তারপর একটা সুরে কিশোর মায়াজাল বুনতে লাগলো যেন। সঙ্গীত মানুষের সব দুঃখের ভারী কিছুটা হলেও লাঘব করতে পারে। বিলাসের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। কি সুন্দর বাজায় ছেলেটা। বিলাস চোখ বন্ধ করে বাজনাটা উপভোগ করতে থাকে মন ভরে। আঙুল দিয়ে নিজের হাঁটুর ওপর তাল ঠুকতে থাকে ধীরে ধীরে। চোখ বুজে মাউথ অর্গানের সুরের মূর্ছনায় ও যখন প্রায় হারিয়ে গেছে, তখন তার মধ্যেই হঠাৎ শুনতে পেল কিসের একটা মৃদু শব্দ। চোখ বুজেই বিলাস ভালো করে শুনে বোঝার চেষ্টা করল সেটা কিসের শব্দ। মনে হলো কে একটা যেন জোরে চিৎকার করতে করতে দূর থেকে এগিয়ে আসছে। একদম কাছে এসে সেই শব্দটা তীক্ষ্ণ হয়ে বিলাসের কানে বিঁধল। সঙ্গে সঙ্গে বেশ জোরে একটা ধপ করে আওয়াজ হলো, আর সেই আওয়াজের সাথে সাথে সেই চিৎকারটা থেমে গেল। ভীষণ চমকে উঠল বিলাস, চোখ খুলে চেঁচিয়ে উঠল, কে কে এই কে? কিশোরও ভরকে গেছিল ওর ওরকম আচরণে। বাজনা থামিয়ে চারিদিকে তাকিয়েও বলল, কোথায় কে বিলাস ভাই? কেউ তো নাই। এ হলো কি তোমার? বিলাস দেখল সত্যি তাই। সারা রাস্তায় কেউ নেই, কেবল তার চেঁচানিতে ভয় পেয়ে একটা নেড়ি কুকুর লেজ গুটিয়ে আড়ালে চলে গেল। বিলাস বলল, তুই কিছু শুনতে পাসনি কিশোর? কে যেন একটা চিৎকার করলো না? কই, আমি তো কিছু শুনলাম না। কেউ তো নেই এখানে, কে চিৎকার করবা? তবে কি আমি ভুল শুনলাম? হ্যাঁ, আমার তো মনে হয় তুমি ঘুমিয়ে পড়েছিলে, তারপর স্বপ্ন দেখেছো। এমনিতেই ক্লান্ত, তার উপর মাউথ অর্গান বাজিয়ে তোমারে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি। স্বপ্ন? তা হবে, তাহলে বোধহয় স্বপ্নই দেখে থাকবো। আমিও যেমন পাগল, এই ক্লান্ত শরীরে তোমায় আটকে রেখে গান শোনাচ্ছি। চলো চলো, তোমায় বাড়ি ছেড়ে দিই, ঘুমিয়ে পড়ো গিয়া।
বেদি ছেড়ে উঠতে উঠতে বিলাস বলল, না রে, তোর বাজনা শুনতে বড় ভালো লাগছিল রে, মনটা জুড়িয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল। বিলাস পুরো কথাটা শেষ করতে পারে না। একটা আওয়াজে চুপ করে যেতে হয়। একটা চিৎকারের শব্দ যেন দূর থেকে কাছে এগিয়ে আসছে। এবার শব্দটা কিশোরও শুনতে পেয়েছে। ওরা দুজনেই দিশেহারা ভাবে এদিক ওদিক তাকাতে থাকে। সেই সময়ই একটা ভারী কিছু ওপর থেকে ধপ করে ঠিক ওদের সামনে এসে পড়ল। ভয়ে দুপা ছিটকে পিছিয়ে আসে ওরা। একটা মেয়ে পাশের নতলা ফ্ল্যাট থেকে ঝাঁপ দিয়েছে। মেয়েটা দেহ ওদের সামনের রাস্তায় দুমড়ে মুচড়ে পড়ে আছে। মাথা ফেটে বেরোনো তাজা লাল রক্তে জায়গাটা যেন ভেসে যাচ্ছে। অর্থাৎ চিৎকারটা দূর থেকে কাছে নয়, ওপর থেকে নিচের দিকে আসছিল। ব্যাপারটা ঘটতে লাগলো মাত্র কয়েক সেকেন্ড। বিলাস যেন পাথর হয়ে গিয়েছে। ওখানেই বসে পড়ে কাঁপতে লাগলো থরথর করে। কিশোর ভয় পেয়ে চিৎকার করে লোক ডাকতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই লোকজন জড়ো হয়ে গেল। তারপর এলো পুলিশ। কিছুক্ষণ আগে শুনশান ফাঁকা রাস্তাটা এখন এলাকার লোক আর পুলিশে ঠিক ঠিক করছে। পুলিশ ওদেরকে জিজ্ঞাসাবাদ করল। বিলাসের মুখে কথা সরছিল না, গলা শুকিয়ে আসছিল বারবার। শেষে ওদের নাম ঠিকানা নিয়ে তখনকার মতো রেহাই দিল পুলিশ। বলে দিল তদন্ত চলাকালীন শহরের বাইরে না যেতে। বিলাস যখন ঘরে এলো তখন রাত প্রায় শেষ হয়ে এসেছে। খাটিয়ার ওপর বসে কুলকুল করে ঘামতে লাগলো। এসব কি হচ্ছে ওর সাথে? আগে থেকে সবকিছু কিভাবে শুনতে পাচ্ছে ও? এই হিয়ারিং এরটার জন্য কি? ট্যাপা পুরনো কবরস্থানের কোনো এক কবরের নিচে ঘুমিয়ে থাকা মৃত মানুষের কাছ থেকে চুরি করেছিল এটা। দীর্ঘদিন মৃত মানুষের সান্নিধ্যে সেটা এক অজানা অচেনা অন্য জগতের সাক্ষী হয়ে রয়েছে কি? তবে কি এই কারণেই এক অপার্থিব শক্তির সঞ্চার হয়েছে মেশিনটায়, যেটা জানান দিতে পারে ভবিষ্যৎ? বিলাস শুনেছিল পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা ভবিষ্যৎ দেখতে পায়। আর বিলাস কি ভবিষ্যৎ শুনতে পায়? হঠাৎ নিজেকে খুব শক্তিশালী মনে হলো ওর। সে এখন এক অদ্ভুত ক্ষমতার অধিকারী, যা আর কারণ নেই। যে হিয়ারিং এইডটাকে ওর ভয়ানক অভিশাপ মনে হচ্ছিল, সেটাকে ওর অনাহত আশীর্বাদের মতো মনে হতে লাগলো আচমকাই। আচ্ছা, আগে থেকে শুনে যদিও মানুষের মৃত্যু ঠেকিয়ে দিতে পারে, বদলে দিতে পারে ভবিষ্যৎ, তবে এ তো এক প্রলয়ঙ্করী পরিবর্তন হবে ওর জীবনের। কিন্তু সব কিছু তো শুনতে পায় না। ও শুনতে পায় শুধু আগামী মৃত্যুর শব্দ, এবং সেগুলো কেবলই কয়েকটা শব্দ। বেশিরভাগ সময় সেগুলো যে কিসের সেটাই ঠিকমতো বোঝা যায় না। কখন, কোথায়, কিভাবে, ঠিক কোন মানুষটা মারা যাবে সেটা বুঝতে পারে না বিলাস। তাহলে কি করবে ও? অনেক ভেবে দেখল। এবার থেকে এই শব্দগুলোকে মন দিয়ে শুনতে হবে, ভয়ে পেলে চলবে না। বুঝতে হবে সে ভবিষ্যৎ শব্দের উৎস। বিশ্লেষণ ক্ষমতার মাধ্যমে বুঝে নিতে হবে তার আশেপাশে ঠিক কার উপরে মৃত্যুর থাবা এগিয়ে আসছে। নিজের পাঞ্ছে জীবনের মোড় আমূল ঘুরিয়ে দেওয়ার জন্য এই শোনার সুযোগ সে কিছুতেই ছাড়বে না। এই হিয়ারিং এডের ভবিষ্যৎবাণী তাকে বুঝতেই হবে। পরদিন সকালে বিলাস কাজে বেরিয়ে গেল। কাজ মানে সিগন্যালে বাস থামলে লজেন্সের বয়াম নিয়ে উঠে পড়ো, তারপর বড়লোক নাকুচু লোকেদের সাধাসাধি করো। যদি কেউ কেনে তো 2 পয়সা পকেটে এলো, আর না হলে মুখ চুন করে বাস থেকে নেমে যাও। কখনো কখনো বাস কন্ডাক্টরদের মুখঝামটাও শুনতে হয়। বিরক্ত লাগে, কিন্তু যতই বিরক্ত লাগুক পেটের দায়ে বাধ্য হয়ে এই কাজই করতে হবে বিলাসকে।
আজ কিন্তু তার মনে বিরক্তির ভাবটা ছিল না মোটেই। মনে মনে বেশ একটা রোমাঞ্চ অনুভব করছিল। মনে হচ্ছিল এই বুঝি কিছু শোনা যাবে। শরীরটায় একটা মৃদু কম্পন যেন অনুভব করতে লাগলো বিলাস। কিন্তু সকাল গড়িয়ে দুপুর হলো, কিছুই তেমন ঘটল না। এর আগে যতবারই বিলাস কিছু শুনেছে প্রতিবারই ওর চোখ ছিল বন্ধ। তাই মাঝে মাঝেই বিলাস চোখ বন্ধ করে শোনার চেষ্টা করতে লাগলো কিছু। রাস্তার মাঝখানে একটা মানুষ এভাবে অকারণে চোখ বুজে দাঁড়িয়ে আছে, এটা অন্য লোকেদের কাছে খুবই হাস্যকর বিষয়। পথ চলতি মানুষ বিভিন্ন মন্তব্য ছুড়ে দেয়। দুটো ফাজিল ছোকরা বিলাসকে শুনিয়ে শুনিয়ে নিজেদের মধ্যে কথা বলতে থাকে। কাকু মনে হচ্ছে অন্ধ সাজা প্র্যাকটিস করছে। আরে না না, কাকু বোধহয় ঘোড়া ঘোড়া খেলছে। দেখছিস না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছে। বলে ওরা ফ্যাক ফ্যাক করে হাসতে লাগলো। এই রকম কথার খোঁচা কাহাতক সহ্য করা যায়? বিলাস চলে এলো সেখান থেকে। বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। না, বাসের জন্য নয়, কিছু শোনার জন্য। বিকেল তখন গুটি গুটি পায়ে সন্ধ্যের দিকে এগোচ্ছে। বিলাসের প্রতীক্ষার অবসান তখনও হয় না। কিছুই অস্বাভাবিক শোনা যাচ্ছে না যে। ধুত্তর, সব তার মনের ভুল ছিল। তখন কি শুনতে কি শুনেছে, তারপর নিজে নিজে কল্পনা করেছে। এরকম আবার হয় নাকি? একটা হিয়ারিং এইড কানে লাগিয়ে কেউ কখনো ভবিষ্যতের শব্দ শুনতে পায়? যত সব আজগুবি। নিজের বোকামিতে নিজেরই হাসি পায় বিলাসের। আবার মনের ভেতর একটা কষ্টও উঁকি দেয়। ব্যাপারটা সত্যি হলে মন্দ হতো না। অন্তত বেঁচে থাকার মধ্যে একটা রোমাঞ্চ থাকতো, একটা উদ্দেশ্য পাওয়া যেত। সেটা আর হলো না। কথায় আছে না, অভাগা যেদিকে যায় সাগরও শুকিয়ে যায়। বিলাস হতাশভাবে বাড়ির দিকে পা বাড়ালো। আজ বিক্রি খুব খারাপ হয়নি, এইটাই একটা যা শান্তি। বিলাস অনুভব করল তার বেশ খিদে পেয়েছে। ভুতুরে শব্দ শোনার আশায় সে সারাদিন কিছু খেতেই ভুলে গেছে। অল্প দূরে একটা ছোট্ট দোকান রয়েছে, রুটি তরকারি পাওয়া যায়। বিলাস ঠিক করল সেখানেই গিয়ে খাবে। দোকানের সামনেই রাঁধুনি রান্না করছে, সবে কড়াইতে তেল ঢেলেছে। বিলাস সেই দিকে এগিয়ে গেল। ও দোকানে ঢুকতে যাবে, ঠিক সেই সময়েই রাঁধুনি কড়াইয়ে তেলে ফোড়ন দিয়ে দিল। সে কি ঝাঁঝ! বাপ রে বাপ! শুকনো লঙ্কা ঝাঁঝে চোখ নাক জ্বলতে লাগলো বিলাসের। ও সঙ্গে সঙ্গে হাতে নাক চেপে চোখ বন্ধ করে নিল। আর চোখ বন্ধ করার পর মুহূর্তেই ওর কানের কাছে বাজতে লাগলো কতগুলো শব্দ। শব্দগুলো শোনার পরেই বিলাস অস্থিরভাবে এদিক ওদিক চাইতে লাগলো। সেই শব্দগুলোর সাথে আশেপাশের বস্তুগুলোর মিল খোঁজার চেষ্টা করতে লাগলো। মনে বাজতে লাগলো একটা কথা, মিথ্যে নয়, মিথ্যে নয়, সব সত্যি। কি যেন শুনেছিল? হ্যাঁ, বাইকের আওয়াজ। বাইক বাইক। বিলাসের চোখটা গোয়েন্দার মতো রাস্তায় বাইক খুঁজতে লাগলো। একটু পরেই দেখতে পায় বেশ কিছুটা দূরে অন্ধকারে একটা বাইক দাঁড়িয়ে আছে বটে। তবে কি এই বাইকটার শব্দই কিছুক্ষণ আগে শুনেছে বিলাস? তাই হবে, কারণ এই রাস্তায় আর তো কোনো বাইক দেখা যাচ্ছে না, লোকজনও নেই কেউ। ল্যাম্পপোস্টের আলো অত দূর যায়নি, তার আগেই মুখ থুবড়ে পড়েছে। তাই বাইকে কারা বসে আছে সেটা এত দূর থেকে বোঝা বেশ মুশকিল। বাইকটা রাস্তার যে ধারে দাঁড়িয়ে আছে, বিলাস তার উল্টো ধার দিয়ে ওদের না দেখার ভান করে আপন মনে বেশ খানিকটা এগিয়ে যায়। এবার সামান্য পরিষ্কার হয় বাইক আরোহীদের চেহারা। ওরা দুজন। সামনের জনের মাথায় হেলমেট, পেছনের জনের মাথায় হেলমেট নেই। পেছনের লোকটা বারবার পিছনে ঘুরে তাকাচ্ছে। কারোর জন্য অপেক্ষা করছে কি? কিছু সময় বাদে দূর থেকে কারোর জুতোর আওয়াজ পাওয়া গেল। ঠিক এমন আওয়াজই বিলাস খানিকক্ষণ আগে শুনেছিল। বিলাস তাকালো সেই দিকে।
বাইকের পেছনে বসে থাকা লোকটাও পেছন থেকে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আছে, চোখে সতর্ক দৃষ্টি। বারবার জামার ভেতর হাত ঢোকাচ্ছে লোকটা। বিলাস দেখল উল্টো দিক থেকে বেড়ে আসছে একটা পেট মোটা, মাথায় প্রশস্ত টাকওয়ালা লোক, হাতে একখানা ব্রিফকেস। আরও একটু সামনে এগিয়ে আসতেই বোঝা গেল লোকটার গলায় একটা মোটা সোনার চেইন, হাতে ব্রেসলেট, দামি ঘড়ি, সম্ভবত সেটাও সোনার, এবং আঙুলে আংটির মেলা। বিলাস ধারণা করল এ নিশ্চয় কোনো বড় ব্যবসায়ী হবে। লোকটা এখন অনেকটা কাছে এগিয়ে এসেছে। তার জুতোর আওয়াজ খুব স্পষ্ট শোনা যাচ্ছে। ওদিকে সেই বাইকটাও স্টার্ট দিয়েছে। ওর শোনা শব্দগুলো একে একে সবটাই মিলে যাচ্ছে। প্রথমে জুতোর আওয়াজ, তারপর বাইকের শব্দ, এরপর কোন শব্দটা শোনা যাবে সেটা বিলাস জানে। বিলাস চোখ ফেরায় বাইকটার দিকে। বাইকের পিছনে বসে থাকা লোকটার হাতে পিস্তল। যে লোকটা বাইকের সামনে বসে, সে একেবারে তৈরি স্টার্ট দিয়ে বাইক চালিয়ে দেওয়ার জন্য। মোটা লোকটা একেবারে ওর কাছে চলে আসতেই ওদিকে বাইকের পিছনে বসা লোকটা হাতের পিস্তল উঁচিয়ে ধরেছে। ঝট করে হিসেবটা কষে নিল বিলাস। তখনই বিদ্যুৎ গতিতে হেঁটে আসা লোকটার ওপর ঝাঁপিয়ে পড়ল। চেঁচিয়ে উঠল, সাবধান! সঙ্গে সঙ্গে ওদিক থেকে গর্জে উঠল পিস্তল। ঠিক এই শব্দটাই হওয়ার ছিল এরপর। বিলাস জানত একটা গুলি ছিটকে এসে বিলাস আর সেই মোটা লোকটার মাথার উপর দিয়ে বেরিয়ে পাশের ল্যাম্পপোস্টে ঠং করে লেগে মাটিতে পড়ল। তারপর বাইক জোরে স্টার্ট দিয়ে ভোঁ করে চালিয়ে চলে যাওয়ার শব্দ। এটাও মিলে গেল। শুধু মিলল না একটা শব্দ, আর্তনাদের শব্দ। কি করে মিলবে? গুলিটা তো ভদ্রলোকের লাগেনি। ওরা দুজনেই রাস্তায় বসে পড়েছিল। লোকটা একেবারে হতভম্ব হয়ে গেছে ঘটনার আকস্মিকতায়। বিলাস উঠে দাঁড়ালো, মুখে বিজয়ী সূক্ষ্ম হাসি। তারপর সেই ভদ্রলোকের দিকে হাত বাড়িয়ে বলল, এই আপনার লাগেনি তো? গুলির আওয়াজ শুনে অনেকেই ছুটে এসেছে। সেই রুটির দোকানের রাঁধুনি, কর্মচারী, তাদের কিছু খদ্দের, আরও কয়েকজন আশপাশ থেকে এসেছেন। সকলের মধ্যেই একটা কি হলো ভাব। বিলাস তাদের ব্যাপারটা বুঝিয়ে দিল। শুধু বলল না, তার আগে থেকে শব্দগুলো শুনতে পাওয়ার কথা। মোটা লোকটা কিছুটা ধাতস্থ হয়েছেন। তিনি অবাঙালি, নাম গজেন্দ্র মেহতা, ব্যবসায়ী বটে। বিলাসের আন্দাজ একেবারে নির্ভুল। গজেন্দ্র মেহতা বিলাসকে বারবার ধন্যবাদ দিতে লাগলেন। সেখানে দাঁড়ানো বাকিদের বললেন আর যদি বিলাস না থাকত তাহলে তিনি নির্ঘাত মারা যেতেন। ব্যবসার জন্য তার শত্রুর অভাব নেই। তাদের মধ্যেই কেউ হয়তো ভাড়ায় গুন্ডা পাঠিয়ে থাকবে তাকে মারার জন্য। সেখানে উপস্থিত সকলেই বিলাসকে শাবাশি দিতে লাগল। তার উপস্থিত বুদ্ধি আর বিচক্ষণতার তারিফ করতে লাগল। গজেন্দ্র মেহতা ওকে অনেকগুলো টাকা দিল কৃতজ্ঞতা স্বরূপ। বিলাস কোনো প্রতিবাদ করল না। এমন সুযোগ বারবার আসবে না। শেষে সকলেই একে একে চলে গেল। মেহতা সাহেব বিলাসকে আরও কয়েকবার ধন্যবাদ দিয়ে চলে গেলেন। বিলাস আজ মৃত্যুকে রুখে দিয়েছে, ভবিষ্যৎ বদলে দিয়েছে। একটা মানুষকে জমের হাত থেকে ছিনিয়ে নিয়ে এসেছে লবডঙ্কা দেখিয়ে। বিলাস অহংকারে ফুলে উঠল একেবারে। পকেটে হাত দিয়ে মনটা আরও খুশি হয়ে উঠল। এতগুলো টাকা কোনো দিন তার পকেটে একসাথে আসেনি। এই হিয়ারিং এডটা সত্যিই পয়া। গজেন্দ্র মেহতার সাথে তার জীবনটাও বদলে দিল। খিদেটা এবার ভীষণভাবে চাগার দিয়ে উঠল। তার কাছে এখন টাকা আছে বেশ। যে সাহসটা সে আজ অবধি করে উঠতে পারেনি, সেই কাজটাই আজ অনেক বেশি সহজ বলে মনে হলো। আজ সে রাস্তার ওপরের সেই বড় চীনে রেস্তোরাঁয় যাবে। সে এখন এই পাতি ছোটোখাটো দোকানে ঢুকবে না। হৃষ্ট চিত্তে সেদিকে গতি বাড়ায় বিলাস। কয়েক পা হাঁটতেই ওর কানে যেন ফিসফিসিয়ে অথচ তীক্ষ্ণভাবে বলে উঠল,
স্টুপিড ইডিয়েট। এই কে কে রে? চমকে এদিক ওদিক তাকিয়ে দেখে বিলাস, তার আশেপাশে কেউ নেই। অনেক দূরে সেই ছোট দোকানটায় রাঁধুনি লোকটা রান্না করছে এক মনে, আর খানিকটা দূরে 2-3টে লোক জটলা করে নিজেদের মধ্যে গরমাগরম আলোচনা করছে একটু আগে ঘটে যাওয়া ঘটনা নিয়ে। কিন্তু বিলাসের শোনা আওয়াজটা এসেছে একেবারে কাছ থেকে, যেন কানের সাথে মুখ লাগিয়ে কেউ কথাটা বলে গেল। কথাটার মানে ঠিক জানে না বিলাস, তবে শব্দ দুটো যে ইংরেজি সেটা সে বুঝল। কে বলল কথাটা? মনের মধ্যে খচখচানি নিয়ে বিলাস চলে গেল সেই চীনে রেস্তোরাঁয়, গিয়ে পেট ভরে খেলো। হেকেই বলে কপাল, গতকাল এই সময় বিলাস পেটে খিদে নিয়ে শুকনো মুখে কিশোরের দোকানে গিয়ে বসেছিল। কিশোর তাকে দয়া করে 2টো কেক বিস্কুট না দিলে তাকে সারা রাত না খেয়েই কাটাতে হতো। আর আজ সেই বড় মানুষের মতো দামি রেস্তোরাঁয় বসে দামি খাবার খাচ্ছে। বিলাস আজ বেজায় খুশি। অবশেষে তার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে। ট্যাপাকে ধন্যবাদ এমন একটা অনবদ্য জিনিস তাকে দেওয়ার জন্য। একদিকে কানটা গিয়ে ভালোই হয়েছে, না হলে এমন জিনিসের সাথে সাক্ষাৎ হতো কি? এই জন্যেই বলে যা হয় সব ভালোর জন্য, জয় তারা। বিলাস ঘরে ফেরার পথে কিশোরের দোকানে যায়। ওকে কালকে টাকাটা দিয়ে দেওয়া প্রয়োজন। বিলাস তাকে তার প্রাপ্য টাকার কিছু বেশিই দিল। কিশোর কিছুতেই নিতে চাইছিল না, বিলাস জোর করে দিল। আরে রাখ রাখ, ওটুকে এমন কিছু বেশি নয়, আমার তরফ থেকে উপহার ভেবে রাখ। তাহলে আরও 1 কাপ চা খাও। না রে, চা খাবো না, পেট একেবারে ভর্তি। তার চেয়ে তুই আমায় 2টো ইংরেজি শব্দের মানে বলতে পারবি? তুই তো স্কুলে পড়েছিস। আমার বিদ্যে তো ক্লাস 4 অবধি বিলাস ভাই। ওতেই হবে, তুই চেষ্টা করে দেখি। বেশ, বলো কি ইংরেজি শব্দ? এই স্টুপিড আর ইডিয়েট মানে কি এগুলোর? শব্দ দুটো শুনে কিশোর একটু হাসে, তারপর বলে, আসার আগে বুঝি এইসব গালি খেয়ে এলে বিলাস ভাই? কে দিল গালি? গালি? এগুলো গালি নাকি? তো তা নয় তো কি, এটার মানে হলো বোকা বা মূর্খ। বোকা মূর্খ? তাকে হঠাৎ কেউ এসব কেন বলতে যাবে? সেই সময় তো আশেপাশে সব লোকই তার প্রশংসা একেবারে পঞ্চমুখ ছিল। তবে কি বিলাসের জন্য যাদের কার্যসিদ্ধি হলো না তারাই এসে ওকে গালমন্দ করে গেল? কিন্তু তখন তো তার 10 হাতের মধ্যে কোনো জনপ্রাণী ছিল না, অথচ গলা স্বরটা একেবারে ঘাড়ের কাছে এসে কথা বলে গিয়েছিল। তবে কি শব্দটা এই হিয়ারিং এইডের ভেতর থেকে এসেছে? ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে পড়েছিল বিলাস। কিশোরের বলা কথাটা প্রথমে খেয়াল করেনিও। হ্যাঁ, কিছু বলছিস? বিলাস প্রশ্ন করে। হ্যাঁ বলছি, এদিককার খবর তো পাওনি বোধ হয়। কি খবর বলতো? আজ পুলিশ এসেছিল আবার। এই হলো এক নতুন ঝামেলা। এখন দিন রাত এসে আমাদের জ্বালাতন করবে। খামোখা মেয়েটা আমাদের সামনে ঝাঁপিয়ে মরতে গেল কেন কে জানে। আর মনে হয় আসবে না। কেন আসবে না? কেন? মেয়েটা মরেনি। হ্যাঁ বলিস কি? 9তলা থেকে পড়েও মেয়েটা বেঁচে গেল? এইরকম ভাষাকে আর ভাষা বলা যায় না, এ একেবারে মরে বেঁচে থাকা। মানে? মানে মানে মেয়েটা ওই কি যেন বলে, হ্যাঁ কোমায় চলে গেছে। দেহে কোনো হাড়ি আর আস্ত নেই, মাথায় সবচেয়ে বেশি চোট লেগেছে, নিঃশ্বাসটা আসে কেবল, আর কিছুই না। কি আশ্চর্য! যেভাবেই হোক বেঁচে তো আছে। অত উঁচু থেকে পড়লে কেউ বাঁচে না। তা বটে, কিন্তু মেয়েটা ওখান থেকে পড়লো কি করে বলতো? পড়েনি, ঝাঁপ দিয়েছে ইচ্ছে করে। মানে যাকে বলে আত্মহত্যা, তাই করতে গেছিল। কেন? কেন আবার, বড় লোকের আদুরে মেয়ে ফুলের গায়ে মুচ্ছ যায়, কোনো ইন্টু বিন্টুর ব্যাপার ছিল নিশ্চয়ই। কিছু নিয়ে ঝামেলা টামেলা হয়েছে, ব্যাস
অমনি রাজকন্যা মনের দুঃখে ঝাঁপ দিলেন। হাহ, যত সব। বিলাস তখন উঠি উঠি করছে, সেই সময় দুজন মানুষ ঢুকলো কিশোরের দোকানে। এদের বিলাস চেনে, পাশের বস্তিতেই থাকে, সুবোধ আর তার বউ। সুবোধের বউয়ের দুহাতে ব্যান্ডেজ বাঁধা আর গলার খানিকটা অংশেও ব্যান্ডেজ লাগানো। বিলাস বুঝল এ সেই দিনের আগুন লাগার ফল। আগুনে ভদ্রমহিলার দুহাত আর গলার কিছু অংশ পুড়ে গিয়েছিল নিশ্চয়ই। তাদের দেখে কিশোর প্রশ্ন করে, এ কি গো সুবোধদা, ছেলের খবর কি? ডাক্তার কিছু আশা দিল? আমার ছেলের জ্ঞান ফিরেছে গো। হাসি মুখে বলল সুবোধ। কিশোরও শুনে খুব খুশি হয়ে বলল, তাই নাকি? এ তো খুব ভালো কথা। কেমন আছে ও? অনেকটা সুস্থ আছে, অল্প অল্প কথাও বলছে এখন। কিছু জিনিস কিনে দিয়ে আসতে হবে, তাই বাড়িতে এসেছে টাকা নিতে। আবার যাব এখনই। দুটো চা দাও ভাই, আজ রাত জাগতে হতে পারে। হ্যাঁ হ্যাঁ, এখনই দিচ্ছি, তোমরা বসো। আমরা তো ভেবেছিলাম ছেলেটাকে বুঝিয়ে আর বাঁচাতেই পারবো না। ডাক্তারেরাও আশা ছেড়ে দিয়েছিল, কিন্তু কিন্তু আজ আমার ছেলে হুঁশ ফিরে কথা বলেছে। সব ভগবানের দয়া। মহিলার গাল বেয়ে আবেগাশ্রু গড়িয়ে পড়ল। কিশোর বলল, কাঁদবেন না বৌদি, সব ঠিক হয়ে যাবে এবার। ঝুপড়িতে যখন আগুন লাগলো আমরা তখন বাইরে ছিলাম, ভিতরে শুধু আমাদের ছেলেই ছিল। ওকে বের করতে গিয়ে তো ওর মার হাতটা পুড়ে গেল। আমি মরে গেলেও দুঃখ নেই, আমার ছেলেটার যেন কিছু না হয়। আপনাদের ছেলে ছাড়াও আর কারোর কোনো ক্ষতি হয়নি? হয়নি আবার, আরও 4 জনের একেবারে যায় যায় অবস্থা। ওই দিনুর বাপটা তো মনে হয় মরিয়ে যাবে। আরও লোকের ক্ষতি হতে পারত, কিন্তু আগুন লাগার সঙ্গে সঙ্গে তারা বেরিয়ে আসতে পেরেছিল। দিনুর বাপ পঙ্গু মানুষ, উনি আর বেরোতে পারেননি। পরে ওর ছেলেরা ওকে বের করে আনে। দিনুর বাপের তো প্রায় 100 ছুঁই ছুঁই, ও বুড়ার এবার যাওয়াই ভালো। এবার অপ্রয়োজনীয় প্রসঙ্গ উঠে আসছে দেখে বিলাস সেখান থেকে উঠে পড়ে। পরের দিন বিলাস ঘুম থেকে উঠে দেখে আকাশের মুখ ভার। কদিন যা গরম দিচ্ছে, এবার বৃষ্টিটা হওয়াই দরকার। যদিও বৃষ্টি হলেও বিলাসের কাজে বিরাম দিলে চলবে না, তাকে বেরোতেই হবে। গজেন্দ্র মেহতার দেওয়া টাকায় আর কতদিনই বা চলবে? বসে বসে খেলে একদিন রাজার গোলাও ফুরিয়ে যায়। তাই বিলাস বয়াম দুটো বগল দাবা করে বেরিয়ে পড়ে। ঘর থেকে বেরিয়ে খানিকটা যেতেই পাশের বস্তির বিল্টুর সাথে ওর ভীষণ জোরে ধাক্কা লেগে যায়। বিল্টু খুব হন্তদন্ত হয়ে আগে পিছে না দেখেই ছুটছে যেন। ধাক্কা লাগার ফলে বিলাসের হাত থেকে লজেন্সের বয়াম দুটো ছিটকে গিয়ে কয়েক হাত দূরে গিয়ে পড়ল। বিল্টু ছেলেটা সেই দুটো কুড়িয়ে এনে বিলাসের হাতে দিয়ে বলল, ক্ষমা করো বিলাসদা, বড্ড তাড়ায় আছি। মাথায় আসলে অন্য চিন্তা ঘুরছে তো, হ্যাঁ একদম খেয়াল করিনি। কি হয়েছে? এমন দিশেহারা হয়ে ছুটছো কেন? হাসপাতাল থেকে ফোন করেছিল, বিনি চোখ খুলেছে, সেখানেই যাচ্ছি। বিনি মানে তোমার বোন? হ্যাঁ দাদা, সেদিনের আগুনে বোনটা আমার একেবারে ঝলসে গিয়েছিল। ভাবিনি ওকে আবার ফিরে পাবো, কিন্তু কিন্তু এবার মনে হচ্ছে ও বেঁচে যাবে। জানো বিলাসদা, আমি আসি, কেমন? আমি আসি। বিল্টু আবারও সেই একই রকমভাবে ছুটতে ছুটতে চলে গেল। বস্তি থেকে বেরোতে বেরোতে বিলাস শুনল, সেদিনের আগুনে পুড়ে যারা হাসপাতালে ভর্তি হয়েছিল তারা সকলেই এখন বিপদসীমার বাইরে চলে গেছে বলে ডাক্তাররা বলেছেন। কাল রাত থেকে আজ ভোরের মধ্যে সবার জ্ঞান ফিরেছে। এমনকি দিনুর 100 ছুঁই ছুঁই বাপও বেঁচে গেছে। যদিও আগুনে পুড়ে গিয়ে তার চেহারা নাকি অতি ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে, তাও এবেলা টিকে যাবে বলেই ডাক্তাররা বলেছে। বুড়ো মনে হয় এবার সেঞ্চুরি করেই ছাড়বে। বিলাস আপন মনে ফিক করে হেসে ফেলে, তারপর গতি বাড়ায় নিজের গন্তব্যের দিকে। বিলাস দাঁড়িয়ে আছে সিগন্যালে, অপেক্ষা করছে বাস দাঁড়ানোর। একটু পরে সিগন্যাল লাল হতেই গাড়ি থামল। মানুষজন হুড়মুড় করে রাস্তা পার হতে লাগলো।
বিলাস একটা বাসে বিক্রির আশায় উঠতে যাবে, এমন সময় রাস্তা পার হতে থাকা দুজন মানুষের দিকে ওর চোখ যেন আটকে গেল। একটা অল্প বয়সী ছেলে, হাতে ক্রাচ, পায়ে আর মাথায় সাদা ব্যান্ডেজ বাঁধা, সাথে একজন মহিলা, সম্ভবত ছেলেটির মা। ছেলেটি অতি কষ্টে ধীরে ধীরে রাস্তা পার করছে তার মায়ের সাহায্যে। ট্রাফিক পুলিশ তাদের জন্য সিগন্যালে গাড়িগুলোকে একটু বেশি সময় ধরে দাঁড় করিয়ে রেখেছে। তার জন্য অনেকেই অধৈর্য হয়ে বারে বারে হর্ন বাজাচ্ছে, বিরক্তি প্রকাশ করছে। মানুষ কতটা অমানবিক! অনেকেই তাকিয়ে আছে সেদিকে, তবে তারা করুণা ভরা দৃষ্টিতে দেখছে সেদিকে। বিলাসের মনের ভাবটা কিঞ্চিৎ ভিন্ন। এদের দুজনকে সে কোথায় যেন দেখেছে, বড্ড চেনা লাগছে, কিন্তু কিছুতেই মনে করতে পারছে না কেন। সেই ছেলেটি আর তার মা রাস্তা পার হয়ে যখন অনেক দূরে মিলিয়ে গেছে ভিড়ে, তখন বিলাসের ধাঁ করে মনে পড়ে গেল, আরে এ তো সেই প্রথম দিনে দেখা ছেলেটা আর তার মা। বিলাস তো ভেবেছিল ছেলেটি বুঝি গাড়ি চাপা পড়ে মরেই গেছে। যাক, বেঁচে আছে যেভাবে হোক। এদিকে সিগন্যালে গাড়িটা ছেড়ে দিয়েছে। বিলাসের আর ওঠা হলো না। পরের বারের জন্য অপেক্ষা করতে লাগলো। অপেক্ষা করতে করতে ও ভাবতে লাগলো, যাদের মৃত্যু ও প্রথমে শুনতে পেয়েছিল আর তারপর সেগুলোই ওর চোখের সামনে ঘটে গিয়েছিল, তারা কেউই মারা যায়নি শেষ পর্যন্ত। বলা যায় একেবারে মৃত্যুর মুখ থেকেই ফিরে এসেছে সবাই। আর এটা ঘটেছে সেই গজেন্দ্র মেহতাকে বাঁচানোর পর থেকেই। তবে কি একজনকে বাঁচানোর সঙ্গে ও না চাইতেই বাকি মানুষগুলোকেও বাঁচিয়ে দিয়েছে? একজনকে মৃত্যুর পথ থেকে ঘুরিয়ে দেওয়ার জন্য তার সঙ্গে তাদের পথও মৃত্যুর দরজা থেকে ঘুরে গিয়েছে। বিলাসের নিজেকে খুব শক্তিশালী বলে মনে হলো। হবে নাই বা কেন, মৃত্যুর সাথে লড়াই করার ক্ষমতা রাখেও, তাও নিজের নয়, অন্যের জন্য। নিজেকে প্রায় ভগবানের সমান সমান মনে হতে থাকে বিলাসের। সারাদিন পর সন্ধে নাগাদ বিলাস বাড়ি ফিরবে বলে হাঁটতে থাকে। ফুটপাতের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে ও খেলার মাঠের পাশে হনুমান মন্দিরের কাছে চলে আসে। আজ মঙ্গলবার, ঘটা করে পুজো হচ্ছে মন্দিরে। ভক্তদের ভিড় উপচে পড়ছে ছোট্ট মন্দিরটায়। মন্দিরেরই কেউ একজন গেটের সামনে দাঁড়িয়ে মানুষদের প্রসাদ বিলি করছে। বিলাস সামনে যেতে তাকেও দিল। বিলাস সেটা নিয়ে কপালে ছোঁয়ালো, কিন্তু তার মনে ভক্তিভাবের চেয়ে অহংকারের ভাবটাই বেশি প্রকট ছিল। চোখ বুজে সে ঠোঁটে একটা কপট হাসির রেশ টেনে মনে মনে বলতে লাগলো, পারি, আমিও পারি। তোমার কোপ থেকে মানুষকে আমি বাঁচাতে পারি। তোমার ইচ্ছের বিরুদ্ধে কাজ করার ক্ষমতা আমার আছে। আজ এই শেষবার তোমার প্রসাদ নিলাম, আর না, কারণ তোমার থেকে আমি কম কিছু না। তোমার ঠিক করা ভবিতব্য বদলে দিতে পারি আমি। হঠাৎই বিলাসের চিন্তায় ছেদ পড়ল। চোখ বুঝেই সে শুনতে পেল বেশ জোরে একটা ঠং করে আওয়াজ। তারপরেই হঠাৎ সব শব্দ থেমে গেল। বিলাস চোখ খুলল। ওর চারিধারে মানুষের কোলাহল, গাড়ি ঘোড়ার আওয়াজ, মন্দিরের ঘণ্টা, কিছুই যেন শুনতে পাচ্ছে না ও। খুব ক্ষীণভাবে সেগুলো ওর কাছে ধরা দিচ্ছে। কানটা কেমন ভোঁ ভোঁ করছে যেন। কানে তালা ধরলে যেমনটা হয় ঠিক তেমন। খুব সূক্ষ্ম একটা রি 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 শব্দ বিলাসের মাথার ভেতর যেন ঘুরপাক খেতে লাগলো। একসময় সেটা এমন অস্বস্তিকর হয়ে দাঁড়ালো যে মনে হলো মাথাটা যেন ফেটে যাবে। কানের ভিতরেও একটা চিনচিনে ব্যথা অনুভব করলো। বিলাস তক্ষুনি কান থেকে হিয়ারিং এইডটা খুলে ফেলল। সেটা খুলে ফেলতেই সেই কানে তালা লাগার ভাবটা আর মাথার ভেতরকার সেই রিরি শব্দ দুটোই যেন থেমে গেল। কানের ভেতরে ব্যথাটাও আর মালুম হচ্ছে না। বিলাস মেশিনের শব্দ তরঙ্গ কিছুটা কমিয়ে বাড়িয়ে আন্দাজ মতো একটা ঠিকঠাক জায়গায় নিয়ে এসে সেটাকে আবার কানে লাগালো। না, এইবার সব ঠিক আছে। পুরনো মেশিন, নিশ্চয়ই কিছু গন্ডগোল হয়েছে।
ইস, পুরো শব্দটা শোনাই হলো না। নিশ্চয়ই তারপরে অন্য কিছু শুনতে পেত বিলাস, কিন্তু তার আগেই মেশিনটা বিগড়ালো। সবকটা কথা শুনতে পেলে কিছু একটা ধারণা করতে পারত কি হতে চলেছে আর কার সাথেই বা হতে চলেছে। বিলাস হাতের ফল প্রসাদটা টপ করে মুখে পুড়ে সামনের দিকে পা চালালো, সঙ্গে চারপাশে লক্ষ্য রাখতে লাগলো যদি কিছু বুঝতে পারে। কিন্তু তেমন কিছু ওর চোখে পড়ল না। বিলাস এবার বস্তিতে যাওয়ার এঁদো গলিতে ঢুকে পড়ল। এটা দিয়ে রাস্তাটা কিছুটা কম পড়ে, যাকে বলে শর্টকাট। এই গলিটা বরাবরই নির্জন, লোকজন থাকেই না। বিলাস সেই গলি ধরেই আপন মনে হাঁটতে থাকে। একসময় ওর মনে হয় ওর পেছনে পেছনে কেউ একটা আসছে। ও পিছন ফিরে দেখে, হ্যাঁ, একটা লোক আসছে বটে। সেটা এমন কিছু অবাক হওয়ার বিষয় না, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো লোকটা এই জ্যৈষ্ঠ মাসের গরমে একটা কালো চাদর মুড়ি দিয়ে রয়েছে। আশ্চর্য, লোকটার কি গরম লাগে না? লোকটার চালচলন দেখে কিছুটা সন্দেহ হলো বিলাসের। লোকটাকে খুব একটা স্বাভাবিক মনে হচ্ছে না। বিলাস পিছনে ফিরে দাঁড়িয়ে পড়ল। সঙ্গে সঙ্গে পিছনের কালো চাদর মুড়ি দেওয়া লোকটাও দাঁড়িয়ে গেল। বিলাস আবার সামনে ফিরে চলতে শুরু করতেই সেই লোকটাও আবার চলা শুরু করল। লোকটা কি ওকে অনুসরণ করছে? কিন্তু কেন? ছিনতাই টিনতাই করতে আসেনি তো? কিন্তু বিলাসের মতো একজন হতদরিদ্র লজেন্সওয়ালার কাছ থেকে ছিনতাই করে লোকটা কতই বা পাবে? লোকটা এখনো ওর পিছু পিছু আসছে। এবার একটু ভয় ভয় করতে লাগলো বিলাসের। ও পিছনে ঘুরে সাহসে ভর করে জোর গলায় বলে উঠল, এই যে, আপনার মতলবটা কি বলুন তো? আমার পিছন পিছন এভাবে আসছেন কেন? যেতে হলে আগে চলে যান। এই কথাটা বলার পরই বিলাস দেখল লোকটা একটু একটু করে ওর দিকে এগিয়ে আসছে। তাহলে হয়তো লোকটা আগেই যেতে চায়। মনে শক্তি আনে বিলাস। গলিটা বেশ অন্ধকার, একটা মাত্র আলোর উৎস টিমটিম করে জ্বলছে। বিলাস সেই লাইট পোস্টের নিচেই দাঁড়িয়ে। লোকটা আরো অনেকটা কাছে চলে এসেছে, কিন্তু এখনো ওর মুখ দেখা যাচ্ছে না। যদিও একদম কাছে না এলে সেটা সম্ভব নয়। লোকটার মুখটা দেখা দরকার। কি এত গরমে চাদর গায়ে ঘোরে? লোকটা একদম কাছে চলে আসতে বিলাস ওর মুখটা দেখতে পেল। হালকা হলুদ আলোয় বিলাস সেই মুখ দেখে চমকে উঠল। এই যে কালকের সেই লোকটা যে বাইকের পিছনে বসেছিল, যার হাতে বন্দুক, গজেন্দ্র মেহতাকে মারতে যে বাগিয়ে ধরেছিল পিস্তল, ও এখানে কি করছে? উত্তরটা সঙ্গে সঙ্গেই পেল বিলাস। সামনের লোকটা তার চাদরের তলা থেকে বের করে আনলো একটা লম্বা মোটা লোহার রড। বিলাস কিছু বুঝে ওঠার আগেই লোকটা সেটা দিয়ে ওর মাথায় সজোরে আঘাত করলো। জোরে একটা আওয়াজ হলো ঠং করে। চারিপাশের দৃশ্য যেন মুছে যেতে লাগলো ওর চোখের সামনে থেকে। সঙ্গে সব শব্দ থেমে গেল, যেন কানে তালা ধরেছে হঠাৎ। মাথার ভেতর কেমন যেন ভোঁ ভোঁ করছে, সাথে তীব্র একটা যন্ত্রণা। কানের ভেতরেও যন্ত্রণা হচ্ছে প্রচণ্ড। হাঁটু দুটো ভেঙে এলো বিলাসের, মাটিতে লুটিয়ে পড়ল। কানে কেবল একটা সূক্ষ্ম অথচ তীব্র শব্দ বাজতে লাগলো, রি 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 রি। শেষ হলো আমাদের আজকের গল্প দীপাঞ্জনা দাশের হিয়ারিং এইড। পর্ব পরিচালনায়, গল্পের সূত্রধার, গল্প পাঠে এবং কিশোরের চরিত্রে আমি অর্ণব, বিলাসের চরিত্রে সুমন জয়, ট্যাপা, অশরীরী ও চ্যাংড়া ছেলের চরিত্রে সৌভিক, ওষুধের দোকানের কর্মচারী
ও বিল্টুর চরিত্রে সায়ন্তন, পথচারী মহিলার চরিত্রে স্বাতী, পটাইয়ের চরিত্রে শ্রীরূপ, দ্বিতীয় চ্যাংড়া ছেলে ও শুভদের চরিত্রে মানব, শুভদের বউয়ের চরিত্রে দেবলীনা, অন্যান্য চরিত্রে মানব ও আত্রেয়ী এবং প্রচ্ছদ অঙ্কনে অভিব্রত। আমরা আজ আমাদের সঙ্গে পেয়েছি সুগায়িকা দেবলীনা নন্দীকে এবং স্ক্যারি টেলস চ্যানেলের পক্ষ থেকে শ্রীরূপকে। অসংখ্য ধন্যবাদ তাদের আমাদের এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। দুটি চ্যানেলেরই লিংক দেওয়া রইল আমাদের ডেসক্রিপশন বক্সে। অতি অবশ্যই চ্যানেলগুলি থেকে ঘুরে আসবেন ও সাবস্ক্রাইব করবেন। আমাদের সঙ্গে যোগাযোগের সমস্ত ঠিকানাও আপনারা পাবেন ডেসক্রিপশন বক্সে। আমাদের আজকের নিবেদন আপনাদের কেমন লাগলো তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম আমরা। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসছি আমরা। ততদিন প্লিজ ডু কেয়ার, টু স্টে টিউনড। শুভরাত্রি।